ঘুমের ঘোরে হঠাৎ চিৎকার করে উঠল হিয়া। সে হঠাৎ হুড়মুড়িয়ে উঠে বসে পড়ল বিছানার উপর। তার বুক দ্রুত ওঠানামা করছে, কপাল ভিজে গেছে ঠান্ডা ঘামে, চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে আছে, যেন এখনো সেই দুঃস্বপ্নের ভেতরে আটকে আছে। তার চিৎকার শুনে পাশের রুম থেকে তন্নি দৌড়ে এলো। হিয়া! তন্নি তাড়াহুড়ো করে দরজা ঠেলে রুমে ঢুকলো। বিছানায় বসে থাকা হিয়াকে দেখে তার বুঝতে আর বাকি রইল না মেয়েটা খুব ভয় পেয়েছে। নিশ্চয় ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। তন্নি দ্রুত তার কাছে এগিয়ে গেল, কিন্তু সে কিছু বলার আগে হিয়া ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। পরক্ষণেই সে হু হু করে কেঁদে উঠল। তার কান্না যেন থামতেই চাইছে না। প্রথমে তন্নি একটু হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরই বুঝতে পারল এই কান্না শুধু কোনো স্বপ্নের ভয় না, এই কান্নার সঙ্গে জড়িয়ে আছে আরো গভীর কিছু। হিয়া সম্ভবত আবার তার সন্তানকে নিয়ে কিছু দেখেছে। তন্নি আলতো করে হিয়ার মুখটা দু হাতে ধরল, উদ্বিগ্ন কণ্ঠে বলল, দোস্ত কি হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? হিয়া কিছু বলতে চাইল, কিন্তু পারল না। সব কথা গলায় এসে দলা পাকিয়ে আছে, শব্দ বের হতে চাইছে না, চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। তন্নি ধীরে ধীরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে তার সেই অশ্রুগুলো মুছে দিল। তার কণ্ঠ নরম হয়ে এলো, দোস্ত কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে হিয়া হঠাৎ আরো জোরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কাপা কণ্ঠে বলল, আর কিছু ঠিক হবে না, কোনোদিনও ঠিক হবে না। আমার প্রাণটা কোনোদিন তার মায়ের কুলে আসবে না, কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, কোনো বায়না করবে না। ও চিরকালের জন্য তার মাকে একা করে চলে গেছে। ওর মায়ের চোখের অশ্রু মুছে দিতে আসবে না, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এ পর্যন্ত বলে হিয়া ডুকরে ডুকরে কেঁদে উঠল। তার বুকের ভেতরটা হাহাকার করছে, মনে হচ্ছে বুকটা যেন ভেঙে টুকরো হয়ে যাবে। কিন্তু এই যন্ত্রণা, এই অসহ্য ব্যথাটা কেউ বুঝতে পারছে না। তন্নি শুধু চুপচাপ তাকে জড়িয়ে ধরে আছে, কারণ সে জানে কিছু কষ্ট আছে যেগুলো কথায় সান্ত্বনা দেওয়া যায় না। হিয়া ফিসফিস করে বলতে লাগলো, পৃথিবীতে আমাকে ধ্বংস করার আর কোনো কি অস্ত্র ছিল না? আমার সন্তানটাকে কেড়ে নিয়ে আমাকে ধ্বংস করতে হলো। ওরা কি জানতো না সন্তানহারা মায়ের কষ্টটা কতটা ভয়ঙ্কর? একটা মা তার সন্তান হারালে তার বুকের ভেতরটা কেমন করে শূন্য হয়ে যায়। ওরা কি একবারও ভাবেনি আমি আমার বাচ্চাটাকে হারিয়ে নিঃস্ব হয়ে যাব, আমি বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে থাকব। হিয়া মাথা নিচু করে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল তার বুকের ভেতর থেকে কেউ সব আলো কেড়ে নিয়েছে। চারপাশে সব আছে, কিন্তু তার পৃথিবীটা যেন সেদিনই থেমে গেছে, যেদিন তার সন্তানটা চলে গেছে। তন্নি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিল। তার নিজের চোখের অশ্রু চলে এসেছে, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে এই মুহূর্তে হিয়া কান্নাটা দরকার। এই কান্নাই হয়তো তার বুকের জমে থাকা যন্ত্রণা একটু হলেও হালকা করবে। রুমের ভেতর শুধু হিয়ার কান্নার শব্দ ভেসে বেড়াতে লাগলো, আর সেই কান্নার মধ্যে লুকিয়েছিল একজন সন্তানহারা মায়ের ভাঙা হৃদয়ের হাহাকার। হিয়া এখনও পাগলের মতো কাঁদছে, তার কান্না যেন কিছুতেই থামছে না। বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা যেন অশ্রুর স্রোতে হয়ে বেরিয়ে আসছে। তনি বারবার তাকে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই পারছে না। সে হিয়ার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, এই দোস্ত প্লিজ একটু শান্ত হ, তোকে এভাবে কাঁদতে দেখে আমার একটুও ভালো লাগছে না। হিয়া মাথা নাড়িয়ে কাঁপা কণ্ঠে বলল, আমি কিভাবে শান্ত হব বল? আমার বেবিটা চিৎকার করে কাঁদে, আর আমি মা হয়ে কিছুই করতে পারি না। আচ্ছা বলতো, আমি যদি নিজের সন্তানকে নিজের বুকে না রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে দিল? আমি তাকে স্পর্শই করতে পারলাম না, একবারও বুকে জড়িয়ে রাখতে পারলাম না। তার কণ্ঠ আরও কেঁপে উঠল।
চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে শুরু করে। এমনকি এক নজরের জন্য দেখতেও পেলাম না আমার বাচ্চাটাকে। এই কথা বলে সে আবার ডুকরে কেঁদে উঠল। তন্নি চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার নিজের চোখে অশ্রু জমে গেছে। এই কষ্টের সামনে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও যেন তার নেই। তবুও সে নিজেকে সামলে নিল, কারণ এই মুহূর্তে যদি সে ভেঙে পড়ে তাহলে হিয়াকে আর কে সামলাবে। সে ধীরে ধীরে হিয়ার হাত ধরে বলল, দোস্ত একটু রিল্যাক্স হ প্লিজ, চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখবি একটু ভালো লাগবে। হিয়া হতাশ চোখে তার দিকে তাকালো। তার মনে হয় ঘুরতে গেলে আমি আমার বাচ্চাটার কথা ভুলে যাব। ও আমার প্রাণ ছিল, আমার অস্তিত্ব ছিল। তনি গভীর নিঃশ্বাস ফেলল। আমি সব বুঝি দোস্ত, কিন্তু সারাক্ষণ এভাবে কান্নাকাটি করলে কি সে ফিরে আসবে? না তো, বরং এতে তুই আরও অসুস্থ হয়ে পড়বি। আমি কিছু শুনতে চাই না, তুই এখন আমার সাথে যাবি। আমাদের বাসার পাশের মাঠে অনেক বাচ্চা খেলা করতে আসে, ওদের দেখলে তোর মনটা একটু হলেও শান্ত হবে। হিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ এখনও ভেজা। সে যেতে চাইছে না, কিন্তু তন্নির মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর তন্নির পাশে হাঁটতে লাগলো। দুজন পাশাপাশি হাঁটছে, কেউ কোনো কথা বলছে না। চারপাশে সন্ধ্যার আলো নেমে আসছে। প্রায় 10 মিনিট হাঁটার পর তারা একটা খোলা মাঠে এসে পৌঁছালো। মাঠটা বেশ বড়, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আকাশে তখন মেঘ জমেছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হিয়া থেমে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ আবার ভিজে উঠল। মনে মনে ভাবলো, তার বাচ্চাটা যদি বেঁচে থাকতো, হয়তো সেও বড় হয় আজ এভাবেই মাঠে দৌড়াদৌড়ি করত। হয়তো এই বাচ্চাগুলোর মাঝেই খেলতো, হয়তো দৌড়ে এসে বলতো, মা দেখো আমি কত জোরে দৌড়াতে পারি। এই ভাবনাটা মাথায় আসতেই তার বুকের ভেতরটা আবারও মুচড় দিয়ে উঠল। মনে হলো তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা যেন আবার সামনে দাঁড়িয়ে গেছে। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। দূরে বাচ্চাদের হাসি শব্দ ভেসে আসছে, আর সেই হাসির মাঝেই লুকিয়ে আছে একজন মায়ের গভীর নিঃশব্দ হাহাকার। মাঠে একপাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করেছিল হিয়া। দূরে কয়েকটা ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলছে। তাদের হাসি শব্দে চারপাশ ভরে গেছে। হিয়ার চোখ সেদিকে আটকে রইল। অজান্তেই সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। একটা ছোট্ট বাচ্চা মাটিতে বসে খেলনা গাড়ি নিয়ে খেলছে। গোলগাল মুখ, কপালে ছোট্ট ঘামের ফোঁটা। হ্যাঁ ঝুঁকে গিয়ে আলতো করে তাকে কুলে তুলে নিল। বাচ্চাটা প্রথমে একটু অবাক হলেও পরে হিয়ার গলা জড়িয়ে ধরল। এই ছোট্ট স্পর্শে হিয়ার বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। সে বাচ্চাটাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রাখলো। কিছু মুহূর্তের জন্য মনে হলো যেন তার বুকের ভেতরে শূন্যতা একটু হলেও ভরে উঠেছে। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। মনে হলো তার হারিয়ে যাওয়া সন্তানটা যেন এক মুহূর্তের জন্য ফিরে এলো। কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ আকাশে মেঘ গর্জে উঠল। গম্ভীর শব্দে চারপাশ কেঁপে উঠল। বাচ্চারা ভয় পেয়ে চারিদিকে তাকাতে লাগলো। তাদের গার্ডিয়ানরা দ্রুত এসে একে একে বাচ্চাদের নিয়ে চলে গেল। হিয়া সেই দৃশ্যটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। সব মা বাবা তাদের সন্তানদের নিয়ে চলে যাচ্ছে, সে শুধু দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। একটা গভীর শূন্যতা তাকে গ্রাস করলো। ধীরে ধীরে সে বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল। তারপর তন্নির হাত ধরল। চল, খুব নিচু স্বরে বলল। তারা দুজন বাসার দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু কয়েক কদম এগোতেই হিয়া হঠাৎ থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে শিশির। হঠাৎ তাকে দেখে হিয়া স্থির হয়ে গেল। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। সে কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু শিশির দ্রুত এগিয়ে এসে তার পথ আটকে দাঁড়ালো। হিয়ার চোখ মুহূর্তেই রাগে লাল হয়ে উঠল। তার মুখ শক্ত হয়ে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে শিশিরের দিকে তাকালো। তারপর প্রকর্ষ কণ্ঠে বলল, প্রবলেম কি আপনার? বারবার কেন আমার সামনে আসেন? আপনি বুঝতে পারেন না আপনাকে আমার অসহ্য লাগে?
শিশির কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে অসহায়তার ছাপ। ধীরে ধীরে সে হিয়ার হাতটা নিজের হাতে ধরে ফেলল। তার কণ্ঠ খুব নিচু। মিষ্টি, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে না। আমি আর সহ্য করতে পারছি না তোরে অ্যাভয়েড করা। খুব কষ্ট হয় আমার। বল না কি করলে তুই আমাকে মাফ করতে পারবি। তোর পায়ে ধরতেও রাজি আছি আমি, তবুও ফিরে চল না আমার সাথে। এই দৃশ্য দেখে তন্নি হতবাক হয়ে গেল। কিন্তু হিয়া হিয়া মুহূর্তেই সরে গেল। সে শিশিরের কাছ থেকে কয়েক কদম দূরে সরে দাঁড়ালো। তার চোখে তখন অদ্ভুত একটা কঠোরতা। সে নিজেকে শক্ত করে ফেলেছে, কিন্তু তার বুকের ভেতরটা ঠিক তখনই তীব্রভাবে কেঁপে উঠেছিল। আকাশে আবার মেঘ গর্জে উঠল। হিয়া নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করলো। বুকের ভেতর তুলপাট করলো। সে মুখটা শক্ত করে রাখলো। তারপর ধীর কণ্ঠে, কঠোর কণ্ঠে বলল, দেখুন, আমি আপনাকে অনেকবার বলেছি আমি আপনার সাথে আর ফিরবো না, আর না আপনার সাথে সারা জীবন কাটাবো। তাই প্লিজ আমাকে বিরক্ত না করে চলে যান। তন্নি, চল, বৃষ্টি আসবে মনে হয়। কিন্তু শিশির এক চুলও সরে দাঁড়ালো না, বরং সে হঠাৎ এগিয়ে এসে হিয়ার দুগাল নিজের হাতে আঁকড়ে ধরল। ঠিক সেই সময় আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। হালকা ঠান্ডা ফোঁটা পড়ছে চারপাশে, কিন্তু শিশির যেন কিছুই টের পাচ্ছে না। তার চোখে তখন শুধু হিয়ার দিকে আটকে আছে। সে ভাঙা ও অসহায় কণ্ঠে আবার বলল, প্লিজ মিষ্টি, এমন করে বলিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নিজের বাসার ঠিক মতো যাই না, সব ছেড়ে এখানে পড়ে আছি। তবুও তুই এত কঠোর হয়ে যাচ্ছিস কেন? কেন বুঝিস না তোকে ছাড়া আমি নিঃস্ব। আমার পৃথিবীতে তুই ছাড়া আর কেউ নেই। ক্ষমা করে দে আমাকে, বিশ্বাস কর, বড্ড ভালোবাসি তোকে। কথাটা শেষ হওয়ার আগেই হিয়া হঠাৎ তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখে আগুন জ্বলছে। চিৎকার করে বলে উঠল, বিশ্বাস কিসের ভিত্তিতে বিশ্বাস করবো আপনাকে? আপনি আমাকে বিশ্বাস করেন না তো? কোনোদিনও করেননি। ভালোবাসা তো দূরের কথা, আপনি কোনোদিন আমাকে বিশ্বাসই করেননি। বৃষ্টি একটু একটু করে বাড়তে লাগলো, কিন্তু কেউই সেদিকে তাকাচ্ছে না। হিয়ার চোখ তখন জমে থাকা সব ব্যথা বের হয়ে আসছে। সে বলল, আমি আমার বাচ্চার কথা বাদই দিলাম, কিন্তু আপনি একটা সময় ভিডিওর জন্য আমাকে দিনের পর দিন অসহ্য যন্ত্রণা দিয়েছেন। আমার গায়ে জ্বলন্ত সিগারেটের সেকা দিতেন। আমি চিৎকার করে কাঁদতাম, কিন্তু আপনি এক সেকেন্ডের জন্য মুখ ফিরিয়ে তাকাননি। অসহ্য যন্ত্রণায় আমার শরীর কাঁপত, তবু আমাকে দিনের পর দিন মেঝেতে ফেলে রাখতেন। তখন আপনার প্রয়োজন হতো তখন তুলে নিতেন। যখন আপনার প্রয়োজন হতো তখন তুলে নিতেন, আর প্রয়োজন শেষ হলে আবার সে মেঝেতেই ছুঁড়ে ফেলে দিতেন। আর এখন বলছেন আপনাকে ক্ষমা করে ফিরে যাব। আপনি আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছেন। একবারও ভাবেননি আমি একজন মানুষ, আমারও কষ্ট হয়। অনেক সময় মনে হতো সব ছেড়ে অনেক দূরে হারিয়ে যাই, কিন্তু সাহসী হয় নাই। কিন্তু এখন আর ফিরবো না, চলে যান আপনি। শিশি কাঁপা কণ্ঠে আওড়ায়, মিষ্টি, তুই আমাকে শাস্তি দে, তবুও ক্ষমা করে ফিরে চল। আমি নিতে পারছি না এই কষ্ট। হিয়া তীক্ষ্ণ হাসল। ক্ষমা? কোন পাপের ক্ষমা করব আপনাকে? দিনের পর দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য, নাকি আমার বিশ্বাস নিয়ে খেলবার জন্য? নিজের বোনকে মেরে ফেলার জন্য আপনার জন্মদাত্রী মা আমাকে দিনের পর দিন নির্যাতন করেছেন। আমি তখন আমার বাচ্চার জন্য খিদেই ছটফট করতাম। আমার শরীর জুড়ে হাজার হাজার আঘাত ছিল, তবু এক মুঠো ভাত দিতে চাইতো না। সারাদিন সব কাজ করতো আমাকে দিয়ে। আর আপনিও নিজের আরেক বোনকে বাঁচাতে আমায় দোষী বানিয়ে দিলেন। আপনি জানতেন আপনার বোনকে আমি মেরে ফেলিনি, তবুও। আবার আপনার মা খালার যন্ত্রণা সহ্য করতে না পেরে সুসাইড করলো, তবু আপনি চুপ ছিলেন। তবুও বলবেন আমি আপনাকে ক্ষমা করব। এমনকি আপনার মা আমার সন্তানকে আমার গর্ভেই মেরে ফেলেছে। আমি আমার সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। আমি পারবো না আপনাকে ক্ষমা করতে। চলে যান, আমি কোনোদিন আপনার কাছে ফিরে যাব না। বৃষ্টির ফোঁটায় হিয়ার চোখে অশ্রু মিলিয়ে যাচ্ছে। শিশির স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে বিষময় বড় হয়ে গেছে। হিয়ার হাত ছুতে গেল, সঙ্গে সঙ্গে হিয়া গর্জে উঠল, স্পর্শ করবে না আমাকে। আপনার নোংরা হাতের স্পর্শ আমি চাই না। আপনার মতো নিকৃষ্ট মানুষকেও চাই না। শিশির অসহায়তা কণ্ঠে বলল, প্লিজ বউ, আমার কথাটা শুন। হিয়া হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল, বললাম না চলে যান।
আমি দেখতে যাই না। এরপর যদি আর একদিন আমার সামনে এসে দাঁড়ান, খোদার কসম সেদিনই আমার জীবনের শেষ দিন হবে। আমি আপনাদের সবাইকে মুক্তি করে চলে যাব, সারা জীবনের জন্য অন্ধকারে হারিয়ে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না আপনাদের জীবনে। চারপাশে তখন ঝমঝম বৃষ্টি নামছে, আর সেই বৃষ্টির মাঝে একটা সম্পর্ক দাঁড়িয়ে আছে ভাঙার শেষ প্রান্তে। হিয়ার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। বৃষ্টি তখন ধীরে ধীরে বাড়ছে, আকাশ থেকে ঝরঝর করে পানি পড়ছে, বাতাস কাঁপছে গাছের ডালপালা। কিন্তু সেই বৃষ্টির মাঝেই হিয়া বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করলো। তার চুল ভিজে কপালে লেগে গেছে, জামা ভিজে শরীরে আটকে গেছে, তবুও সে থামলো না। তনি কয়েক পা দূরে দাঁড়িয়ে অসহায় চোখে সবকিছু দেখছিল। সে জানে এ মুহূর্তে হিয়াকে থামানো যাবে না। হিয়া ধীরে ধীরে দূরে চলে যেতে লাগলো, আর পেছনে শিশির স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ তখনও হিয়ার দিকে। কিন্তু হঠাৎ তার শরীর যেন আর শক্তি ধরে রাখতে পারল না। সে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল ভিজে মাটির উপর। চারপাশে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শিশির ধীরে মাথা তুললে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। হঠাৎ সে বুক ভরে চিৎকার করে উঠল, একটা অসহ্য যন্ত্রণার চিৎকার। কিন্তু সে চিৎকারের শব্দ বৃষ্টির তীব্র শব্দ আর বাজের গর্জনের মধ্যে হারিয়ে গেল। হ্যাঁ, একবারের জন্য পেছনে ফিরে তাকালো না, সে দূরে চলে গেল। শিশিরের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো হিয়ার বলা কথাগুলো। প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো এসে তার বুকের ভেতর বিচ্ছে। সেই কথাগুলো কুকর্মের মতো তার কানে বারবার আঘাত করছে। হিয়া সেই হাহাকার, সেই কান্না ভেজা অভিযোগ সবকিছু মনে পড়তেই শিশিরের বুক কেঁপে উঠল। মাথা নিচু করে হঠাৎ মাটিতে ঘুষি মারতে লাগলো। ভিজে মাটিতে তার হাত আঘাত করছে বারবার। তার কণ্ঠ ভেঙে গেছে, সে কাঁদতে লাগলো। মিষ্টি, কেন এমন করলি? আমি এখনো আমার সন্তান হারানোর কষ্টটা ভুলতে পারিনি, আর এর মধ্যেই তুই আমাকে ছেড়ে চলে গেলি। তার চোখ থেকে অঝোর অশ্রু ঝরছে, বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে সেই অশ্রু। সে আবার চিৎকার করে উঠল, আমার ভালোবাসার কোনো মূল্য তোর কাছে নেই, আমার অনুভূতিগুলো তোর কাছে এতটাই ফেলনা। আই প্রমিস, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, কোনোদিনও তোর কাছে ফিরে আসবো না। তুই আর কোনোদিন আমার মুখ দেখতে পাবি না। আমি নামের মানুষটা তোকে আর বিরক্ত করবে না। সে মাটিতে বসে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। তার কণ্ঠ ভেঙে গেছে। সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে যাব। ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে মরে গেল, তবুও তোর কাছে ফিরে আসবো না। তবুও তুই সুখে থাক। চারপাশে তখন শুধু বৃষ্টির শব্দ, বজ্রপাতের আলো, মাঝে মাঝে আকাশ চিরে যাচ্ছে। মলার সেই ঝড়ের মাঝখানে ভিজে মাটিতে হাঁটু গেড়ে বসে আছে একটা ভাঙা হৃদয়ের মানুষ, যে প্রথমবার নিজের সব কষ্ট উজাড় করে কাছে। কিন্তু তার সেই কান্না শোনার মতো আজ আর কেউ নেই। নেশাক্ত অবস্থায় দুলতে দুলতে বাসার ভেতরে ঢুকলো শিশির। তার চোখ লালচে, চুল এলোমেলো, জামা ভেজা, আর শরীর থেকে তীব্র মদের গন্ধ বেরোচ্ছে। পা ঠিকমতো ফেলতে পারছে না সে। কয়েক পা হাঁটার পরই শরীরটা হেলে পড়ল সামনে। ঠিক সেই সময় দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেললেন শায়লা মির্জা, শিশিরের বাবা। উদ্বিগ্ন কণ্ঠে ডাক দিলেন তিনি। কিন্তু শিশির ছোট ছোট মাতাল চোখ তুলে তাকাতেই থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যাকে সে আজ সবচেয়ে বেশি ঘৃণা করে। এক মুহূর্তের জন্য সে তাকিয়ে রইল, তারপর যেন বিদ্যুৎ স্পর্শ করল শরীরে। হঠাৎ সে ঝটকা মেরে শায়লা মির্জার হাত থেকে নিজেকে সরিয়ে নিল, কয়েক পা পিছিয়ে গেল। তার চোখে রাগে রক্তিম হয়ে উঠেছে, কপালে শিরাগুলো ফুলে উঠেছে স্পষ্ট। পাশে রাখা একটা বড় ফুলদানি তার চোখে পড়ল। সে কোনো কিছু না ভেবে ফুলদানিটা তুলে নিল, তারপর সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। এক মুহূর্তে ফুলদানিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শব্দটা পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। শায়লা মির্জা ভয়ে কেঁপে উঠলেন। তিনি কয়েক পা পিছিয়ে গেলেন। ততক্ষণে শিশির গর্জে উঠল, আপনার সাহস হয় কিভাবে আমাকে টাচ করতে আসেন? কোন অধিকারে বলুন, কোন অধিকারে? শায়লা মির্জার ঠোঁট কাঁপতে লাগলো। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা শুন না। শিশির হঠাৎ হাত তুলে থামিয়ে দিলেন। তারপর বজ্র কণ্ঠে প্রতিধ্বনিত হলো, স্টপ দিস। আমি আপনার বাবা হই না, আর না আমি আপনার ছেলে।
আমার কোনো মা নেই। আমার মা অনেক আগেই মারা গেছে। আপনাকে আমি চিনি না, আপনি আমার কেউ নন। তাই আমাকে বাবা ডাকার সাহস আর কোনোদিনও দেখাবেন না। কথাগুলো বলতে বলতে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। মাতাল শরীরটা আর শক্তি ধরে রাখতে পারল না। সে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। শায়লা মির্জা আতঙ্কিত হয়ে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু শিশির হঠাৎ মাথা তুলে তার দিকে তাকালো। সেই রক্তিম দৃষ্টি দেখে শায়লা মির্জা থমকে গেলেন। তার পা যেন মাটিতে গেঁথে গেল। এই সময় শিশির চিৎকারের শব্দ একে একে সবাই রুম থেকে বের হয়ে এলো। শান্ত দ্রুত এগিয়ে আসতে গেল, কিন্তু তার আগে শিশির হাত তুলে থামিয়ে দিল। সে কাঁপা কণ্ঠে বলল, থামো ভাইয়া, আমি নিজেই নিজেকে সামলাতে পারি। আমার কারো হেল্প লাগবে না। আমি নিজেই রক্ষা করব। আমার কাউকে দরকার নেই, না তোমার মাকে, না তোমার আর না মিষ্টিকে। আমি একাই বেঁচে থাকতে পারবো। কথাটা বলতেই তার কণ্ঠ কেঁপে উঠল। চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ শিশির ধীরে মাথা ঘুরিয়ে নিজের মায়ের দিকে তাকালো। তার চোখে তীব্র বিদ্রুপ, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটল। সে বলল, দেখেছেন মিসেস শায়লা মির্জা, আপনার ভাগ্যটা কত ভালো। আপনি আমার সন্তানকে মেরে ফেলেন, তবুও মিষ্টি আপনাকে ক্ষমা করে দিল। নিজের সন্তানের খুনিকে সে ক্ষমা করে দিতে পারল, কিন্তু আমাকে পারল না। আমি কি আপনার থেকেও বড় পাপ করেছি? শায়লা মির্জার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। শিশির আবার বলতে শুরু করলো, আপনার কষ্ট হচ্ছে জেনে মিষ্টি আপনাকে ছাড়িয়ে আনলো। সে বলল, আপনি কিছু করেননি, আর আমি কিছু না করেও দোষী রয়ে গেলাম। আপনার কুকর্মের ফল আমি পাচ্ছি। শিশির হঠাৎ নিজের মাথা নিচু করে নিল এবং মৃদু স্বরে আওড়ায়, আগে শুনতাম বাবা মায়ের পাপের শাস্তি নাকি সন্তানের প্রায়, আজ তার প্রমাণ পেলাম। ইস, কি ভাগ্য আমার। শায়লা মির্জার চোখ বেয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভেতরে ভেতরে যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছেন। ছেলের প্রতিটা অভিযোগ তার বুকের ভেতর ছুরির মতো বিছে। আজ প্রথমবার তিনি স্পষ্ট উপলব্ধি করতে পারছেন, তার পাপের শাস্তি তার নিজের সন্তানই পাচ্ছে। হঠাৎ তার মনে হলো, তাহলে হিয়া আর শিশিরের কেমন লেগেছিল, যাদের সন্তানকে পৃথিবীতে আসার আগেই তিনি ধ্বংস করে দিয়েছেন। একটা নিষ্পাপ প্রাণ যে এখনো পৃথিবীর আলোয় দেখতে পারেনি। এই ভাবনাটা মাথায় আসতেই তার শরীর শিউরে উঠল। ঠিক তখনই শিশির নিজের পকেটে গুজে রাখা ফোনটা বের করে সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। ফোনটা মেঝেতে আঘাত লেগে কয়েক টুকরো হয়ে ছড়িয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চমকে উঠল। শিশির ধীরে ধীরে মাথা তুলে আবার শায়লা মির্জার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। সে তাচ্ছিল্যের হাসি হাসলো, আপনি আমাকে সুখী দেখতে চেয়েছিলেন, তাই না? এই দেখুন, আমি আজ অনেক সুখী। আমার জীবনে সুখের কোনো কমতি নেই। সবাই আমাকে ভালোবেসে। আমি মানুষটা সবার কাছে খুব প্রিয়। কেউ আমাকে ঘৃণা করে না। এ কথাটা বলতেই তার গলা আটকে গেল। সে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। মনে হলো বুকের ভেতর সব কষ্ট যেন বেরিয়ে আসছে। তারপর আবার বলল, জানেন, আপনার পথের কাঁটা যাকে আপনি নর্দমার কীট ভাবতেন, যাকে দেখলে আপনার ঘৃণা হতো, যাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে ইচ্ছে করছিল, সে বলেছে সে আর কোনোদিনও এই বাড়িতে ফিরবে না। সে বলেছে সে আর কোনো অভিশাপ নেবে না, এমনকি আমার সাথে সংসারও করবে না। অথচ ওকে ঘিরেই আমি একটা ছোট্ট সংসারের স্বপ্ন দেখেছিলাম। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তারপর সে হঠাৎ মাথা তুলে তাকালো। আপনাকে আরেকটা খুশির খবর বলা হয়নি। আপনি তো চাইতেন আমার জীবন থেকে হিয়া নামের অধ্যায়টা চিরতরে শেষ হয়ে যাক। দেখুন, আজ সেটাই হয়েছে। ও বলেছে আমি যদি আর কোনোদিন ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে ও সুসাইড করবে। কথাটা বলে শিশির আর নিজেকে সামলাতে পারল না। সে ডুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দ পুরো ড্রয়িং রুমে ভারী হয়ে উঠল। শান্ত ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসলো, কিন্তু পরের মুহূর্তে শিশির তাকে শক্ত করে জড়িয়ে ধরল, একেবারে ছোট বাচ্চাদের মতো।
তার কাঁধে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। আর সে পুরোপুরি নিঃস্ব, তার নিজের বলতে আর কিছুই অবশিষ্ট নেই। শান্ত ধীরে ধীরে তার পিঠে হাত রাখলো, কিন্তু সঙ্গে সঙ্গে শিশির ব্যথায় কুকুর উঠল। শান্ত অবাক হয়ে গেল, সে বুঝতে পারলো না কেন এমন হলো। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু শিশিরের অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। হঠাৎ শিশির তাকে ছেড়ে দিল, নিজেই হেলতে দুলতে দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু এবার তার কণ্ঠ অদ্ভুতভাবে দৃঢ়। সে উচ্চ সুরে বলল, আমার কাউকে লাগবে না, আমার আমি হলেই চলবে। আমি কালকে আমেরিকা চলে যাব, আর কোনোদিনও এই অভিশপ্ত জন্মভূমিতে ফিরব না। যেখানে আমি আমার সব কিছু হারিয়েছি সেখানে আর এক মুহূর্তও থাকবো না। তোমাদের কাছে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও, আর না করলেও কোনো অসুবিধা নেই। সব ভুল ক্ষমা হলে তো আমি সুখে বাঁচবো, কিন্তু আমি তো চাই আমি ডুকরে ডুকরে কেঁদে মরি। আমার লাশটাও যেন তোমরা কেউ এক পলকের জন্য দেখতে না পাও। কথাগুলো বলে শিশির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ হয়ে রইল, কেউ কোনো কথা বলতে পারল না। শায়লা মির্জা নিথর হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখে থেকে অবিরত অশ্রু ঝরছে। আজ তার একটা ভুল ধারণা, একটা অহংকার দুটো মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। একদিকে হিয়া, অন্যদিকে শিশির, দুজন দুই দিকে হারিয়ে গেছে। আর তাদের মাঝখানে একটা নিষ্পাপ নবজাতক, যে পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গেল। দুপুর ঠিক 12টা। রোদটা তখন তীব্র হয়ে উঠেছে, কিন্তু তন্বীদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সেদিকে কোনো খেয়াল নেই। নয়ন হাঁপাতে হাঁপাতে বারবার কলিং বেল চাপতে লাগলো। তার কপালে ঘাম জমেছে, শ্বাস দ্রুত ওঠানামা করেছে, মনে হচ্ছে যেন বড় কোনো বিপদের খবর নিয়ে এসেছে। কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তন্বীর মা। নয়ন এক মুহূর্ত দেরি করল না, প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, আন্টি, আমি নয়ন, শিশিরের বেস্ট ফ্রেন্ড। এখন বেশি কিছু বলার সময় নেই, প্লিজ বলুন হিয়া কোথায়। তন্বীর মা ছেলেটার এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, কিন্তু কিছু না বলে শুধু আঙুল তুলে উপরের দিকে ইশারা করলেন। উপরে, এইটুকু বলেই তিনি নয়ন আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত সিঁড়ির দিকে দৌড়ে গেল। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে হঠাৎ মাঝপথে তার সামনে এসে দাঁড়ালো তন্বী। সে অবাক চোখে নয়নের দিকে তাকিয়ে আছে, কিন্তু নয়ন যেন তাকে দেখেই না। সে কোনো কথা না বলে তাকে পাশ কাটিয়ে সোজা উপরের দিকে উঠে গেল। তন্বী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। নয়ন সোজা গিয়ে ঢুকলো তন্বীর রুমে। দরজাটা আধ খোলা ছিল। ভেতরে ঢুকেই সে থমকে গেল। দেয়ালের পাশের মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে আছে হিয়া, দু হাত দিয়ে হাঁটু জড়িয়ে রেখেছে, মাথাটা নিচু, চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। নয়ন এক মুহূর্ত দেরি না করে তার দিকে ছুটে গেল। হিয়া, ডাক্তার শুনেই হিয়া চমকে মাথা তুলে তাকালো। নয়নকে দেখে সে দ্রুত দুই হাত দিয়ে চোখ মুছে নিল, তারপর তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তার কণ্ঠে স্পষ্ট উদ্বিগ্ন, ভাই, আপনি, বাসার সবাই ঠিক আছে তো? মামুনি, মামা, মিহি সবাই সুস্থ আছে তো? প্লিজ ভাইয়া কিছু বলুন। নয়ন গভীর একটা নিঃশ্বাস ফেলল এবং সে ধীরে ধীরে বলল, সবাই সুস্থ আছে, তবে শিশিরের নামটা শুনেই হিয়ার বুক কেঁপে উঠল। মনে হলো কেউ যেন হঠাৎ তার বুকের ভেতর একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। সে অজান্তে কয়েক পা পিছিয়ে গেল। তার বুকের ভেতর হাহাকার শুরু হয়ে গেল। সে আতঙ্কিত চোখে নয়নের দিকে তাকিয়ে বলল, শিশির ভাইয়া, মানে উনি ঠিক আছে তো? প্লিজ ভাইয়া কিছু তো বলুন। শিশির আমেরিকা চলে যাচ্ছে, সেটাও সারা জীবনের জন্য। সে আর কোনোদিনও এদেশে ফিরবে না। কথাটা শুনে হিয়া কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ছুটে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। চলে যাচ্ছে, ভালো কথা, নিজের জীবন শুরু করতে যাচ্ছে, যাক, সেখানে গিয়ে নতুন কাউকে পাবে, তাকে নিয়ে নতুন করে সংসার করবে, এটা তো খুশির খবর। আর আপনি এই খবরটা বলার জন্য এভাবে ছুটে এলেন? নয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে রইল, তার চোখ স্পষ্ট খুব। হিয়া, তোমার কাছে এটা খুশির খবর মনে হচ্ছে, আর তুমি ভাবলে কিভাবে যেখানে শিশিরের পুরো অস্তিত্ব জুড়ে তুমি আছো সেখানে অন্য কোনো নারী প্রবেশ করবে? হিয়া কিছু বলার আগে পেছন থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো, প্রবেশ কেন করবে না? তন্বী ধীরে ধীরে রুমে ঢুকতে ঢুকতে বলল, তার চোখ রাগ স্পষ্ট। সে হিয়ার দিকে তাকিয়ে বলল, যে পুরুষ নিজের নারীর শরীরে আঘাত করতে দুবার ভাবে না, যে
নতুন কাউকে নিয়ে সংসার করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? নয়ন কিছুক্ষণের জন্য স্থির তাকিয়ে থাকলো, কিন্তু সঙ্গে সঙ্গে সে চোখ ফিরিয়ে নিল। হিয়ার দিকে তাকিয়ে আকুতি স্বরে আওড়ালো, হিয়ার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করো। আমি জানি শিশি তোমার সাথে যা করেছে তা ঠিক নয়, তবে সে তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছুই করেনি। হিয়া হালকা মৃদু হাসি দিল, তারপর ঘাড় থেকে ওড়না সরিয়ে নয়নের দিকে তাকিয়ে বলল, এই সিগারেটের শেকগুলো দিলে খুব আনন্দ লাগে, তাই না ভাইয়া? নয়নের দৃষ্টি থমকে গেল। হিয়ার ঘাড়ে এখনো সেই জ্বলন্ত সিগারেটের দাগ লাল হয়ে ঝলসে আছে। বুকে অদ্ভুত এক কাঁপুনি। সে ভাবছে শিশির কি এতটা নির্মমভাবে নিজের ভালোবাসার উপর আঘাত করতে পারে। রাগ ও কষ্টে বুকে জমা গেলেও নয়নের মুখে কোনো শব্দ বের হলো না। হিয়া, আমি বুঝতে পারছি, তবে শিশির তোমাকে আঘাত করে কখনোই খুশি হয়নি। সে নিজেও কষ্টে ছিল। তুমি প্লিজ আমার সাথে চলো, একমাত্র তুমি ওকে ফিরিয়ে আনতে পারবে। একবার যদি ও প্লেনে উঠে পড়ে তাহলে আর কখনো ওকে ফেরানো যাবে না। হিয়ার ঠোঁটে কোনো হালকা ব্যথাজনিত হাসি দিল। সরি ভাইয়া, আমি আপনার সব কথা রাখতে পারলেও এই কথা রাখতে পারবো না। হিয়া প্লিজ, আপনি জানতো এখান থেকে। হিয়া কোথাও যাবে না, আর না তো ওই রাক্ষসটাকে ফিরিয়ে আনবে। নয়ন হঠাৎ গর্জে উঠল, তার কণ্ঠের তীব্রতা। চুপ করো বেয়াদব মেয়ে, তোমার কি মনে হয় আমি শ্বশুরবাড়ি থেকে যাওয়ার জন্য এসেছি? কোথায় নিজের বান্ধবীকে বোঝাবে তা না, সেটা না করে আরো আগুন লাগাচ্ছ। আর একবারও বাজে কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দেব। তন্বীর সামনে এসে দাঁত চেপে বলল, আপনার সাহস কত বড় আমার বাড়িতে এসে আমার দাঁত ভাঙতে চান? নয়ন এক গভীর শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করলো, তারপর কণ্ঠ এবার এক কঠিন স্থিরতা। দেখো তন্বী, আমি এখন ঝগড়া করার মুডে নেই। তুমি হেল্প করতে না পারলে অন্তত চুপ করো প্লিজ। তন্বী মাথা হালকা ঝুঁকিয়ে জবাব দিল, আমি ঝগড়া করি? সাথে সাথে নয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনিত করলো, না, আমি ঝগড়া করি। এবার হয়েছে, প্লিজ একটু মুখটা অফ রাখো। সঙ্গে সঙ্গে তন্বী ভয়ে গুটিয়ে যায়। আর কোনো কথা বলে না সে। নয়ন আবার ধীরে ধীরে এগিয়ে এসে হিয়ার সামনে দাঁড়ালো, তার চোখে অনুনয়, কণ্ঠে ভাঙা আকুতি। সে দুই হাত জোর করে বলল, হিয়া বোন, প্লিজ চলো আমার সাথে। আমি বুঝতে পারছি তুমি খুব অভিমান করেছো, খুব কষ্ট পেয়েছো, কিন্তু এই অভিমানের জন্য তুমি সারা জীবনের জন্য শিশিরকে হারিয়ে ফেলবে। আচ্ছা তুমি বলো, মানুষ মাত্রই তো ভুল করে, তাই বলে কি তাকে ক্ষমা করা যায় না? হিয়া হালকা তাচ্ছিল্যের হাসি দিল, একটা তিক্ত ব্যথায় ভরা হাসি, যে সে নয়নের চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, ভাইয়া ভাইয়া আপনি বলুন তো, ওনার কোন ভুলের ক্ষমা করব আমি? তাছাড়া উনি তো কোনো ভুল করেনি, পাপ করেছে। উনি জঘন্য পাপ করেছে। ওনার পাপের জন্য আজ আমি সন্তানহারা। কথাটা বলতেই তার গলা কেঁপে উঠল। সে বুকের ভেতর হাত রাখলো। উনি নিজের বোনকে বাঁচানোর জন্য দিনের পর দিন আমাকে কষ্ট পেতে দেখেও চুপ ছিল, কারণ উনি ভাইয়ের দায়িত্ব পালন করেছে। কিন্তু উনি এটা ভুলে গিয়েছিলেন উনি কারো প্রেমিক, কারো স্বামী, আর কারো বাবা। জানেন ভাই, আমার বাচ্চাটা রাত্রে ঘুমের মধ্যে আমার কাছে আসে, অনেক অভিযোগ করে, বলে তাকে পেটে ভরে খেতে দেওয়া হয়নি, সারাদিন কাজ করানো হতো, তবুও সে মায়ের সঙ্গ ছাড়েনি। কিন্তু ওই মানুষরূপী কুত্তা আমার সন্তানকে কেড়ে নিল। উনি চাইলেই তো সব সত্য আগে বলতে পারতেন, তাহলে আমি আজ সন্তান হারিয়ে এভাবে পাগল হয়ে যেতাম না, আর না ওনাকে এতটা ঘৃণা করতাম। নিজের উপর করা টর্চারগুলো আমি সহ্য করতে পারতাম, কিন্তু আমি কিভাবে সহ্য করব আমার অনাগত সন্তানকে হারানোর কষ্ট? এই বলে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার চোখ থেকে অঝোর অশ্রু ঝরতে লাগলো। রুমের ভেতরে শুধু তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। নয়ন নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তার চোখেও অশ্রু এসে গেছে। সে বুঝতে পারছে এই কষ্টের সামনে তার কোনো যুক্তি নেই, কোনো শব্দ নেই। কিছুক্ষণ সে কোনো কথা বলল না, শুধু বড় বড় শ্বাস নিতে লাগলো। তারপর সে ধীরে মাথা তুলে হিয়ার দিকে তাকালো। চোখ দুটো তীক্ষ্ণ, গভীর, যেন ভিতরটা ভেদ করে দেখেছে। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, জানো হিয়া, শিশির সব সময় একটা কথাই বলতো, ওর মিষ্টিটা খুব অবুঝ, অনেক অভিমানী। ও বলতো ওর মিষ্টি সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলো, ওর দেওয়া ছোট্ট একটা আঘাতও সহ্য করতে পারবে না, কারণ মানুষটা যে নিজে থেকেও ওকে বেশি ভালোবাসে, বিশ্বাস করে। তবে জানো কি,
কি শিশিরের মিষ্টি অনেক স্বার্থপর, এই দেখো না, সে নিজে সন্তান হারালো অথচ সে এটা ভুলে গেল শিশিরও সেই সন্তানের বাবা ছিল। সে তো সন্তান হারিয়েছে, তার জীবনে অন্তত কেউ আছে যে তাকে ভরসা দেয়, তার পাশে থাকে। কিন্তু শিশির, সে তার সব দুঃখ, অভিযোগ, কষ্ট সব নিজের ভেতরে চেপে রাখে, কারোর সাথে শেয়ার করে না। নয়ন গভীর শ্বাস নিয়ে আবারও বলল, জানো, আমি অনেক আগেই তোমাকে সব সত্য বলে দিতে চেয়েছিলাম, কিন্তু শিশির আমাকে থামিয়ে দিয়েছিল। তার বিশ্বাস ছিল তুমি নিজে থেকেই ওর কাছে ফিরে আসবে, কিন্তু তুমি উল্টো ওর মুখটাও দেখতে চাওনি। যে ছেলেটা তার মায়ের জন্য প্রাণ দিতে পারত, সে এখন নিজের মাকেই চোখের বিষ মনে করে। দিনের পর দিন সে নিজের মাকে কথার আঘাতে কষ্ট দেয়। যে ছেলে তার মায়ের চোখে অশ্রু দেখলে পাগল হয়ে যেত, সে এখন সেই অশ্রুকেও নাটক ভাবে। আর রইল নিশিতার কথা, হ্যাঁ, তুমি নিজে একটু ভাবো। তোমার তো মনে থাকার কথা, যেদিন শিশিরের বোনের অ্যাক্সিডেন্ট হলো সেদিন কি শিশির বাসায় ছিল? ছিল না। সেদিন পুরো বাসায় সে আমার সাথে ছিল। তাহলে বলো, সে কিভাবে জানলো যে সব দোষ তোমার নয় নিশিতার? হিয়ার বুক হঠাৎ কেঁপে উঠল, তার শ্বাস আটকে আসছে। মনে পড়ছে, হ্যাঁ, সেদিন শিশির ভাইয়া বের হওয়ার আগেই তাকে বলেই গিয়েছিল। তাহলে সে কিভাবে এত বড় ভুল বুঝলো? তার চোখ ছলছল করে উঠল। নয়ন ধীরে বলল, শুধু এতটুকুই নয়, তোমার মায়ের মৃত্যুর কথায় শিশির কয়েক মাস আগেই জেনে গিয়েছিল, কিন্তু সে বলেনি। কেন জানো? কারণ যেখানে তোমার হৃদয়ের গভীর ক্ষত, কষ্ট শুকিয়ে গেছে, সেখানে আবার সব সত্য বলে কিভাবে তোমার হৃদয়টাকে রক্তাক্ত করতো। ও সব সময় চাইতো তুমি সুখে থাকো, তোমার একটু কষ্টও সে সহ্য করতে পারতো না, অথচ সেই তুমি তাকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছ। যে ছেলেটার কোনো বাজে নেশা ছিল না, সে এখন রোজ নেশা করে। কেন জানো? কারণ বুকের ভেতরের কষ্টটা একটু হলেও কমাতে চায়। হিয়া নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখে অশ্রু জমে উঠেছে। নয়ন আবার একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মাথা নিচু করে নেয়। আমি জানি এই কথাটা আমার বলা উচিত নয়, তবু আজ বলতে হচ্ছে। হিয়া, তোমার তো স্বামী স্ত্রী ছিলে, তাহলে তুমি বলো তো, কখনো কি শিশিরকে উন্মুক্ত শরীরে দেখেছ? জানি দেখনি, দেখলে আজ পরিস্থিতি এখানে আসতো না। আজ পর্যন্ত শিশির তোমার শরীরে যত আঘাত করেছে তার দ্বিগুণ আঘাত ও নিজের শরীরে করেছে। ওর পিঠে, হাতে, বুকে অসংখ্য সিগারেটের দাগ, ব্লেডের কাটা ক্ষত, এমনকি যেদিন রাগের মাথায় তোমার বুকে লাথি মেরেছিল, সেই জন্য ও নিজেই নিজের বুকে জ্বলন্ত আগুনের সেক দিয়ে তোমার নাম লিখেছে। নিজের শরীরে চাবুকের মতো আঘাত করেছে। তোমাকে আঘাত করে ও কখনো খুশি হয়নি, বরং নিজেই ধুকে ধুকে কষ্ট পেয়েছে। এখন তুমি বলো হিয়া, এরপরও কি বলবে শিশির নিকৃষ্ট? সে শুধু পাপ করেছে। এই কথাটা যেন কুম্ভকর্ণের মতো হিয়ার হৃদয়ে গিয়ে আঘাত করলো। হিয়া দুপা পিছিয়ে গেল, তার চোখ থেকে অঝোর অশ্রু ঝরছে, তার বুকটা যেন ফেটে যাচ্ছে। আর সে উপলব্ধি করতে পারছে কত বড় ভুল করেছে। মানুষটা চাইলেই তো বিপরীত পাশের মানুষটার সব ভুল ক্ষমা করে দিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে, কিন্তু সে নিজের অতীত ভুলতে না পারায় রাগ আর জিদের বশে কত বড় ভুল করেছে। হিয়ার দাঁড়িয়ে থাকতে পারল না, সে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। সে চিৎকার করে কাঁদতে লাগলো। রনি দ্রুত এগিয়ে এলো, কিন্তু তার আগে হিয়া হামলে পড়ে তাকে জড়িয়ে ধরল। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, তন্নি, এই তন্নি, বল না, আমি কিভাবে পারলাম এটা করতে? আমি কিভাবে ওই মানুষটাকে এত কষ্ট দিলাম? আমি এতটা খারাপ কিভাবে হলাম? আমি অনেক বাজে, তাই না? অনেক বাজে। কথা বলতে বলতে সে নিজের গালে নিজেই জুড়ে জুড়ে থাপ্পড় মারতে থাকে। তন্নি ততক্ষণে শক্ত করে হিয়ার হাত দুটো আঁকড়ে ধরেছে। হিয়ার শরীর কাঁপছে, সে দু হাতে অশ্রু ঝরছে, তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, সে ভুল করেছে, ভয়ঙ্কর ভুল। যে মানুষটা তাকে নিঃশর্ত ভালোবেসেছে, যাকে আঘাত করার পরও বারবার তার কাছে ফিরে এসেছে, যে নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে শুধু তাকে হাসাতে চেয়েছে, সেই মানুষটাকে সে দূরে সরিয়ে দিয়েছে। হিয়া কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, তার পা টলছে, তবুও নিজেকে সামনে নিল। সে এগিয়ে গিয়ে নয়নের সামনে দাঁড়ালো, তার চোখ লাল, মুখ ভেজা অশ্রুতে। সে দুহাত জোর করে অনুনয়ে সরে বলল, ভাইয়া প্লিজ, আমাকে শিশির ভাইয়ের কাছে নিয়ে চলুন। আমি জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি ওনাকে হারাতে চাই না। আমি যেভাবে হোক ওনাকে ফিরিয়ে আনবো। প্লিজ ভাইয়া, আমাকে নিয়ে চলুন।
নয়ন ধীরে ধীরে মাথা নাড়ালো। একটা ছোট্ট শব্দ, চলো, এই এক শব্দে যেন সব সিদ্ধান্ত হয়ে গেল। নয়ন আর এক মুহূর্ত দেরি করলো না। সে ঘুরে দাঁড়িয়ে দ্রুত দরজার দিকে হাঁটা দিল। তার পেছন পেছন দৌড়াতে লাগলো হিয়া। তন্নিও পিছিয়ে থাকলো না। হিয়ার বুক ধুকপুক করছে, মনে হচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে যদি দেরি হয়ে যায়। এই একটা ভয় তাকে পাগল করে দিচ্ছে। নয়ন দ্রুত দরজার কাছে পৌঁছে হাত বাড়ালো। দরজা খুলে বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতেই যাবে, ঠিক তখনই হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। হিয়া ধাক্কা খেয়ে প্রায় তার পিঠে লেগে গেল। কি হলো ভাইয়া? তার কণ্ঠ কাঁপছে, কিন্তু নয়ন কোনো উত্তর দিল না। সে স্থির হয়ে তাকিয়ে আছে দরজার ওপাশে। হিয়া ধীরে ধীরে মাথা তুলল। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে চোখ তুলে সে জমে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে শান্ত। তাকে এমন এলোমেলো উস্কো খুস্কো অবস্থায় দেখে হিয়া আরেক দফা অবাক হয়ে গেল। তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কোনো কিছু একটা ঠিক নেই। আর সে দেরি না করে তড়িঘড়ি করে সামনে এগিয়ে গেল। উদ্বিগ্ন কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি এখানে? কথা শেষ হতেই আচমকা শান্ত তাকে শক্ত করে বুকে টেনে নিল। হিয়া থমকে গেল। এই আচরণ তার একদমই অচেনা। শান্ত কখনো এমন করে না। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। ঠিক তখনই সে অনুভব করলো তার গালে গরম কিছু পড়ছে। অশ্রু। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো এবং স্থির হয়ে গেল। শান্ত কাঁদছে। এই প্রথম সে শান্ত চোখে পানি দেখল। তার গলা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি কাঁদছো কেন? কোনো উত্তর নেই। শান্ত শুধু তাকে শক্ত করে ধরে রেখেছে। হিয়ার ভয়টা এখন ধীরে ধীরে আতঙ্কের রূপ নিচ্ছে। সে শান্তর বুক থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রায় চিৎকার করে বলল, ভাইয়া তুমি কিছু বলছো না কেন? প্লিজ কিছু বলো। শিশির ভাইয়া ঠিক আছে তো? এই প্রশ্নটা করতে গিয়ে তার কণ্ঠ ভেঙে গেল। শান্ত এবার ধীরে হাত বাড়ালো। তার হাতও কাঁপছে। সে একটা কাগজে মোড়ানো খাম আর একটা চিরকুট হিয়ার হাতে ধরিয়ে দিল। হিয়ার বুকটা হঠাৎ ধক করে উঠল। সে কাঁপা হাতে খামটা নিল। মনে হচ্ছে এই খামের ভেতরেই তার জীবনের সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে, অথবা সবচেয়ে বড় ধ্বংস। তার আঙুল কাঁপছে, শ্বাস ভারী হয়ে গেছে। ধীরে ধীরে খামটা খুললো। সে কাগজেটা বের করলো। চোখ পড়তেই সে যেন জমে গেল। তার চোখে বিস্ফোরিত হয়ে উঠল। পা কাঁপতে শুরু করলো। সে কয়েক কদম পিছিয়ে গেল। তার হাতে থাকা কাগজটা কাঁপছে। সেটা ডিভোর্স পেপার। আর সেখানে স্পষ্ট জ্বলজ্বল করছে শিশিরের সাইন। মুহূর্তের মধ্যে হিয়ার বুকটা ছেদ করে উঠল। মনে হলো কেউ তার বুক ছিঁড়ে ধরলো। তার ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ঠোঁট ঝাপসা হয়ে আসছে। ভাইয়া। তার হাত থেকে তার কাগজটা পড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নিল। তারপর কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুলল। অশ্রু ভেজা চোখে ধীরে ধীরে পড়া শুরু করলো। প্রিয়র চেয়েও প্রিয়। জানি আমি মানুষটা তোর কাছে আজ বড্ড অপ্রিয়, কিন্তু তুই আমার কাছে আজীবন প্রিয়ই থেকে যাবি। জানিস জানিস তোর প্রতি আমার অনেক অভিযোগ জমে আছে। কেন করলি এমনটা মিষ্টি? আমার ভুলগুলো কি একটাবারও মাফ করে দিয়ে আমার সাথে সংসার করতে পারতি না? অবশ্যই পারতি, কিন্তু তুই চাসনি আমি তোর জীবনে থাকি। ফুপি একটা কথা বলতো, মানুষ খুব স্বার্থপর হয়। তুই যতই তাদের জন্য ভালো করিস, তাদের জন্য নিজে দিয়ে দিস, তবুও তারা সেটা মনে রাখবে না। কিন্তু তুই যদি একটা ভুল করিস, সেই ভুলটাই তারা সারা জীবন ধরে রাখবে। আজ ফুপি সেই কথাটা খুব মনে পড়ছে। মিষ্টি, তোকে আমি এত ভালোবাসলাম, সেগুলো তুই কিভাবে ভুলে গেলি? আমার দেওয়া আঘাতগুলোই শুধু মনে রাখলি। তোর জন্মের পর থেকে আমি তোকে একটুও আঘাত লাগতে দেইনি। তোকে নিজের হাতে আগলে রেখেছি। তোকে ফুলের টোকা পর্যন্ত কেউ দিতে পারেনি। তাহলে বল, সেই 16 বছরের ভালোবাসা, যত্ন কিভাবে এত সহজে ভুলে গেলি? একটা বারও কি ভেবে দেখেছিস আমি কেন তোকে আঘাত করলাম? আমি কি কখনো তোকে কষ্ট দিয়ে সুখ পেয়েছি? না, কখনো না। কিন্তু তুই আমার বুকের ভেতরের কষ্টটা দেখলি না? একটা কথা বলতো মিষ্টি, যেদিন আম্মু তোকে বলেছিল আমি নাকি নীরাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, সেই কথা শুনে তুই আমার উপর অভিমান করে পুরো 3টা বছর আমার সাথে একটা কথাও বলিসনি। তোর কাছে হয়তো সেটা সময় ছিল, কিন্তু আমার কাছে সেই 3টা বছর ছিল 3টা যুগ। তুই জানতি আমি নীরাকে কখনোই ভালোবাসিনি। যাকে আমি সহ্যই করতে পারি না, তাকে ভালোবাসবো কিভাবে? মিষ্টি একবার ভাবতো, আমি যদি সত্যি অন্য কাউকে ভালোবাসতাম,
তাকে বিয়ে করতে চাইতাম, তুই কি সেটা মেনে নিতে পারতি না? তাহলে আমি কিভাবে সহ্য করব আমার মিষ্টি, আমার ভালোবাসা অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ হয়েছে। এখানে এসে হিয়ার হাত কেঁপে উঠল, চোখ ঝাপসা হয়ে গেল, চিরকুটটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, সে ডুকরে কেঁদে উঠল, তার ঠোঁট কাঁপছে। তবুও সে কাঁপা হাতে আবার চিরকুটটা শক্ত করে ধরল, অশ্রু ভেজা চোখে আবার পড়া শুরু করলো। আমার জীবনের সবচেয়ে প্রিয় ছিলি তুই, তোকে আমি আমার হৃদয়ের ভেতর যত্ন করে আগলে রেখেছিলাম, আর তোকে অন্য একজন পুরুষের সাথে দেখলাম, সেদিন আমার হৃদয়ে কী অবস্থা হয়েছিল একটাবারও কি ভেবেছিস? তোর অভিযোগ ছিল আমি কেন তোকে বিশ্বাস করিনি, কিন্তু তুই জানিস এই ভিডিওর ক্লিপটা আমি কতজনকে দেখিয়েছি, কত জায়গায় যাচাই করেছি, সবাই একটাই কথা বলেছে এটা সত্যি, একটুও ফেক না। আমি পুরো 3টা বছর ডুকরে ডুকরে বেঁচে থেকেছি। তুই কাঁদলেও তোর পাশে অন্তত কেউ ছিল যে তোর মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু আমার পাশে কেউ ছিল না। আমি চিৎকার করে কাঁদতাম, কিন্তু শোনার মতো কেউ ছিল না। তুই তো অনেক আগেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলি। আমি জানি রাগের মাথায় তোকে এতটা আঘাত করা আমার উচিত হয়নি, কিন্তু তুই বল আমি কিভাবে এসব সহ্য করতাম? আমারও তো একটা মন আছে, আমি ছেলে বলে কি আমার কোনো কষ্ট হয় না? চিরকুটের শব্দগুলো যেন হিয়ার বুক ছিঁড়ে ভেতরে ঢুকেছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ থেকে অশ্রু থামছেই না। আফসোস হচ্ছে, ভীষণ আফসোস হচ্ছে, কেন আমি তোর মনের মতো মানুষটা হতে পারলাম না, কেন তোকে এতটা আঘাত দিলাম, কেন তোর চোখে আমি এতটা খারাপ হয়ে গেলাম। জানিস, নিজের কুকর্মের শাস্তি আমি এখনো পাচ্ছি। প্রতিটা নিঃশ্বাস যেন বুকের ভেতর ছুরি চালায়, দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় এই বুঝি সব শেষ হয়ে যাবে। তবুও এই জোরকরটা লিখতে হচ্ছে আমাকে, কারণ কিছু কথা না বললে আমি হয়তো মরেও শান্তি পাবো না। মন চাচ্ছে না তোকে ছেড়ে যেতে, একটুও না, তবু আমাকে যেতে হবে মিষ্টি। তোকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, কিন্তু তোর কিছু হয়ে যাবে সেটা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। তুই যেদিন বললি আমি যদি আবার তোর সামনে যাই তুই নিজেকে শেষ করে দিবি, সেদিনই বুঝে গেছি আমার থাকা মানেই তোর জন্য বিপদ। তাই আমি সরে যাচ্ছি, দূরে, খুব দূরে। জানিস আমি কত স্বপ্ন দেখতাম আমাদের ছোট্ট একটা সংসার হবে, তুই আমি আর আমাদের বেবিটা, সে দৌড়াবে, হাসবে, আমাদের ঘর ভরে থাকবে তার কোলাহল, আমরা খুব সুখে থাকবো। কিন্তু নিয়তি আমাদের জন্য সেটা লিখে রাখেনি, তাই আমাদের সেই ছোট্ট ফুলটা বসন্তের পাতার মতোই ঝরে গেল অকালে, চিরদিনের জন্য। আমি জানি দোষটা আমার, সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু বিশ্বাস কর মিষ্টি, আমি আমার বাচ্চাটাকে হারিয়ে একটুও খুশি হইনি, একটুও না। আমার তো স্বপ্ন ছিল ওর ছোট হাতের আঙুল ধরে হাঁটতে শেখাবো, ওকে বুকে জড়িয়ে ঘুম পাড়াবো, ওর বাবা ডাক্তার শোনাবো, কিন্তু কিছুই পারলাম না। 1 সেকেন্ডের জন্য ওকে স্পর্শ করতে পারলাম না। আমি স্বামী হিসাবে যেমন ব্যর্থ, তেমনি বাবা হিসেবেও ব্যর্থ। মিষ্টি, তুই কি এখনো আমাকে খুনি ভাবিস? সত্যি বলছি, আমি কখনো চাইনি আমাদের বেবিটা হারিয়ে যাক। আমি যদি 2 ঘন্টা আগেও জানতে পারতাম আম্মু ওর সাথে এমন কিছু করতে যাচ্ছে, তাহলে আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করে হলেও আমার বাচ্চাটাকে বাঁচাতাম। আমি তোকে এত কষ্ট দিয়েছি, এটার জন্য আমাকে কখনোই মাফ করিস না মিষ্টি, আমি সত্যি ক্ষমার অযোগ্য। তাই তোকে মুক্তি দিয়ে চলে গেলাম, সারা জীবনের জন্য তোকে মুক্তি দিলাম। ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, এখন তোর জীবনে আর পিছু টান রইল না। একটা কথা রাখবি, জানি অসম্ভব হবে হয়তো, কিন্তু এই রিকোয়েস্ট প্লিজ রাখিস, হয়তো আমি তোকে আর কোনোদিনও নিজের করে পাবো না, তবে তুই আমাকে কখনোই ভুলিস না। খুনি ভেবেও মনে রাখিস, আমার প্রতি তোর জন্মানো ভালোবাসাকে কখনোই ঘৃণা করিস না। জানিস প্রচণ্ড হাসি পাচ্ছে, আমি কিন্তু এটাও জানি না এই চিঠি তুই আদৌ পাবি কিনা। যাই হোক, আর কিছু বলতে ইচ্ছে হচ্ছে না, মন ভীষণ অশান্ত। তোকে 1 সেকেন্ডের জন্য দেখতে পেলে হয়তো ক্ষণিকের জন্য শান্ত হতো, কিন্তু সেটাও অসম্ভব। তারপর ভুল ভেবেও আমাকে একটু ভালোবাসিস, তোকে আমি কখনোই ভুলবো না। জানকে কেউ কখনো ভুলতে পারে? ভীষণ ভালোবাসি তোকে। হিয়া
কাপা হাতে চিরকুটটা পড়তে থাকে। প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে থাকে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। অশ্রু থামানোর চেষ্টা করেও পারে না সে। চিঠির শেষ লাইনটা পড়ার সাথে সাথে তার হাত থেকে কাগজটা মাটিতে পড়ে যায়। সে স্থির দাঁড়িয়ে থাকতে পারে না, আর থপ করে মেঝেতে বসে পড়ে হিয়া। তার ঠোঁট কাঁপছে, বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তার একটা ভুল এভাবে তার পুরো জীবনটাকে উল্টে দেবে, এটা কোনোদিনও কল্পনা করেনি হিয়া। সে ভাবেনি অভিমান আর রাগ ভুল বোঝাবুঝি মিলিয়ে এমন এক অবস্থায় পৌঁছাবে, যেখানে ভালোবাসার মানুষটাকে চিরদিনের জন্য হারানোর ভয়ে তাকে গ্রাস করবে। নয়নের কথা তার কানে পৌঁছালেও যেন ঠিক মতো বুঝতে পারছে না সে। মাথার ভেতর শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, শিশির চলে যাচ্ছে। নয়ন আবারও বলল, হিয়া প্লিজ এখন কাঁদো না, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাদের দ্রুত শিশিরকে ফিরিয়ে আনতে হবে। হিয়াকে কোনো রকম সামলে গাড়িতে বসিয়ে দেয় শান্ত। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে নয়ন ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। রাস্তার যানজট, সিগন্যাল কিছুই যেন আজ তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তার মাথায় শুধু একটাই লক্ষ্য, যেভাবে হোক সময়ের আগে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হবে। হিয়া নিজেকে সামলাতে পারছে না, বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। তার হাত দুটো কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। সে ফিসফিস করে বলতে থাকে, আমি কেন এমন করলাম, কেন বিশ্বাস করলাম না, কেন কেন তার মনে একের পর এক দৃশ্য ভেসে উঠল। শিশিরের ভালোবাসা, তার যত্ন, তাকে ফিরিয়ে নেওয়ার আকুতি, আর তার নিজের নিষ্ঠুর আচরণ। হিয়া হঠাৎ নিজের বুক চেপে ধরে কাঁপা কণ্ঠে বলে উঠল, ভাইয়া, আমি যদি ওনাকে না পাই আমি বাঁচবো না। শান্ত তাকে বুকে জড়িয়ে রাখলো। নয়ন এক ঝলক তাকায় তার দিকে, তারপর আবার সামনে চোখ রাখে। স্টিয়ারিং শক্ত করে ধরে বলল, হিয়া প্লিজ একটু নিজেকে সামলাও, আমরা চেষ্টা করছি।